हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टपार और कम्पारेटिव बायोलॉजी कमांडो टपार। आजकेर এই ক্লাসে আমরা মাধ্যমিক 2025 এর জন্য একটা ধামাকাদার ক্লাস শুরু করছি, যেখানে আমরা প্রতিটা টপিক ওয়াইজ অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু রিভিশন করব। অর্থাৎ প্রতিটা টপিকে প্রধান প্রধান যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আমরা পুনরায় আলোচনা করব। তো এটাকে ওয়ান কাইন্ড অফ সাজেশন বলতে পারো, ওয়ান কাইন্ড অফ রিভিশন বলতে পারো এবং ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস সেটও বলতে পারো। তো এখানে আমরা প্রশ্ন আলোচনা করব না, এখানে আমরা এক একটা টপিক ওয়াইজ সেই টপিককে কি রয়েছে সেটা আলোচনা করব এবং এর ফলে তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত টপিকগুলো বুঝতে পারোনি তাদের যেমন একদিকে ক্ল্যারিটি হবে, 2 নাম্বার তোমাদের পরীক্ষার সময় সেই বিষয়গুলোকে খুব সহজেই মনে রাখা সম্ভব হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস, লাইফ সায়েন্স মাধ্যমিক জীবন বিজ্ঞান রিভিশন ক্লাস। তো দেখো, প্রথমেই তোমাদের মাধ্যমিকের যেটা টপিক ছিল সেটা হচ্ছে উদ্ভিদের চলন। এটা হচ্ছে তোমাদের প্রথম টপিক। অধ্যায় কি? অধ্যায় নাম্বার 1। সেই অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রথম যে টপিক সেটি হচ্ছে উদ্ভিদের চলন। এবং এই উদ্ভিদের চলনে আমরা কি কি পড়েছি সেটাই আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখে নিই যে চলন ও গমন কাকে বলে। না, চলন হচ্ছে যখন কোনো জীব একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তখন তাকে বলা হয় চলন। অন্যদিকে যখন কোনো জীব তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় গমন। এবং আমরা সাধারণত দেখতে পাই উদ্ভিদরা চলনে সক্ষম কিন্তু গমন করতে পারে না, অন্যদিকে প্রাণীরা গমনেও সক্ষম। তো কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে যারা কি করে, তোমার কোন একটা উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে। তাহলে ফার্স্ট আমাদের একটা আননোন টার্মিনোলজি এলো, সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কাকে বলে? না, উদ্দীপক বা স্টিমুলাস বা যেটাকে বহুবচনে বলা হয় স্টিমুলি, সেটি কি জিনিস? না, যে সমস্ত পরিবেশের পরিবর্তন জীব শনাক্ত করতে পারে। যেমন ধরো এখন শীতকাল চলছে, তাহলে আমরা শীত অনুভব করছি, তাহলে শীত হচ্ছে এক ধরনের উদ্দীপক। অর্থাৎ যে সমস্ত পরিবর্তনকে জীব তোমার অনুভব করতে পারে, পরিবর্তনকে বুঝতে পারে, সেই পরিবর্তনগুলোকে বলা হয় উদ্দীপক। যেমন ঠান্ডা, যেমন গরম, যেমন পেরেকে পা পড়লে, পায়ে পেরেক ফুটলে যে অনুভূত হয়, ব্যথা অনুভূত হয়, তাহলে সেটা হচ্ছে এক ধরনের উদ্দীপক। নেক্সট সেটা হচ্ছে তাহলে উদ্দীপনা কি? না, উদ্দীপকের পরিপ্রেক্ষিতে কোনো জীব যে সাড়া দিচ্ছে বা সাড়া দেওয়ার যে ক্ষমতা জীবের, সেটা হচ্ছে উদ্দীপনা। যেমন ঠান্ডা লাগলে আমরা সোয়েটার পরছি, এটা হচ্ছে আমাদের উদ্দীপনা। যেমন গরম জিনিসে তোমার হাত লাগলো, তুমি হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিচ্ছ, এটা হচ্ছে এক ধরনের উদ্দীপনা। সুতরাং উদ্দীপনা হচ্ছে যখন কোনো একটা জীব কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করে বা সাড়া প্রদানের ক্ষমতাটা কি আমরা বলতে পারি উদ্দীপনা। ক্লিয়ার? তাহলে আমরা যে বিষয় সম্বন্ধে আলোচনা করছি সেটা হচ্ছে উদ্দীপক কি, উদ্দীপনা কি, সেটাও বুঝলাম যে উদ্দীপক কি বোঝায়, উদ্দীপনা বলতে কি বোঝায়, এবং আমাদের এই চলন ও গমনের ক্ষেত্রে উদ্ভিদের চলন ও গমন কিভাবে হয়। না, উদ্ভিদ তার জায়গায় স্থির থেকে সে চলন ও গমন করে। অ্যাকচুয়ালি চলন ও গমন কেন করছে? কোনো একটা উদ্দীপকের জন্যই তো করছে। তো উদ্ভিদের চলন জেনারেলি উদ্দীপকের জন্যই হয়। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে যারা স্থান পরিবর্তন করে, আর জেনারেলি উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা রয়েছে তারা স্থান পরিবর্তন করতে পারে না। কেন উদ্ভিদ স্থান পরিবর্তন করতে পারে না এবং প্রাণীরা পারে, তার প্রধান কারণ আমি ক্লাসে আগেও আলোচনা করেছিলাম যে তাদের কোষের গঠন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর রয়েছে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেরকম কোনো কোষ প্রাচীর থাকে না, যার ফলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকার জন্য তারা কিন্তু গমন করতে পারে না। যদি প্রাণীদেরও কোষ প্রাচীর থাকতো এবং তারা যদি বহুকোষী হতো, পরস্পর যুক্ত থাকতো উদ্ভিদ কোষের মতো, তাহলে তাহলে প্রাণী কোষও কিন্তু তোমার স্থান পরিবর্তন করতে পারতো না। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে উদ্ভিদের চলনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? না, উদ্ভিদের চলনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সামগ্রিক চলন, আর একটিকে বলা হয় বক্র চলন। নাম শুনেই বুঝতে পারছো, সামগ্রিক চলন মানে হচ্ছে যখন কোনো জীব
তার সমগ্র দেহ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে এবং সেখানে জীবটার সমগ্র দেহ না হয়েও সেই জীবের কোনো অংশ যেমন শুক্রাণু যেমন ডিম্বাণু যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সেটাকে আমরা বলবো সামগ্রিক চলন। যেমন আমরা সামগ্রিক চলনকে আবার প্রধান দুই ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন, আর একটিকে বলা হয় আবিষ্ট সামগ্রিক চলন। স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট কথা দুটোর মানে বোঝো। স্বতঃস্ফূর্ত মানে নিজে থেকে, আবিষ্ট মানে হচ্ছে কোনো একটা উদ্দীপক বা উদ্দীপনার প্রভাবে। স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন মানে সেক্ষেত্রে উদ্ভিদের চলন ঘটবে নিজে থেকে, কোনো বাইরের উদ্দীপক কাজে আসবে না। এবং উদ্দীপক দুই রকম হতে পারে, একটা বহিস্থ উদ্দীপক হতে পারে, বাইরের উদ্দীপক হতে পারে। যেমন ঠান্ডা লাগছে, এটা বাইরের উদ্দীপক। যেমন গরম লাগছে, এটা বাইরের উদ্দীপক। একই রকমভাবে উদ্দীপক কিন্তু অভ্যন্তরীণ বা ভিতরের হতে পারে। যেমন হরমোন হচ্ছে এক ধরনের তোমার অভ্যন্তরীণ উদ্দীপক, যেমন উৎসেচক হচ্ছে এক ধরনের অভ্যন্তরীণ উদ্দীপক। ক্লিয়ার? তাহলে উদ্দীপককে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, বহিস্থ এবং অভ্যন্তরীণ। তো স্বতঃস্ফূর্ত মানে সেখানে নিজে থেকে হবে, আবিষ্ট মানে কোনো একটা উদ্দীপকের প্রভাবে হবে। স্বতঃস্ফূর্ত চলনকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজমীয় চলন মানে যখন কোনো একটা কোষের প্রোটোপ্লাজমের মধ্যে আমরা চলন দেখতে পাবো নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে, তখন সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজমীয় চলনকে আবার দুই ভাগে ভাগ করা যায় তার প্রকৃতির উপর ভিত্তি করে। একটাকে বলা হয় রোটেশন বা প্রবাহ গতি, আর একটাকে বলা হয় সার্কুলেশন। রোটেশন ও সার্কুলেশন। রোটেশন মানে হচ্ছে যখন কোনো একটা কোষের মধ্যে একটা বৃহৎ কোষ গহ্বর থাকবে এবং সেই বৃহৎ কোষ গহ্বরটাকে ঘিরে কোষের প্রোটোপ্লাজম সেই বৃহৎ কোষ গহ্বরের চারিপাশে প্রবাহ হবে, তখন সেটাকে আমরা বলবো রোটেশন বা প্রবাহ গতি। দেখা যায় পাতাঝাঁঝি বা হাইড্রিলার পাতার কোষের মধ্যে। একই রকমভাবে সার্কুলেশন, সেখানে কি দেখা যায়? সেখানে দেখতে পাওয়া যায় অসংখ্য ছোট ছোট কোষ গহ্বর রয়েছে। রোটেশনের ক্ষেত্রে একটা বৃহৎ কোষ গহ্বর ছিল কোষের মধ্যে, তাকে ঘিরে প্রোটোপ্লাজম মুভ করছিল। এক্ষেত্রে অসংখ্য ছোট ছোট কোষ গহ্বর রয়েছে, তাকে ঘিরে কোষের প্রোটোপ্লাজম আবর্তিত হচ্ছে। দেখো আবর্তন না অন্যের সাপেক্ষ হয়। যেমন আমাদের পৃথিবীর কি দেখা যায়? আবর্ত গতি দেখা যায়, মানে পৃথিবী কাউকে ঘিরে ঘুরছে। একই রকমভাবে পৃথিবীকে ঘিরে আবার চাঁদ ঘুরছে। তো ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় আবর্ত গতি, কারোর সাপেক্ষে ঘুরছে সবসময়। তো বিভিন্ন ছোট ছোট যে কোষ গহ্বর রয়েছে তাদের প্রত্যেকটিকে ঘিরে কোষের প্রোটোপ্লাজমের যে প্রবাহ বা এখানে আবর্ত কথাটা বলবো, সেই আবর্ত গতিকে বলা হয় সার্কুলেশন। দেখা যায় কোথায়? কুমড়ো গাছের কাণ্ডের রোমের কোষ। তাহলে আমাদের রোটেশন এবং সার্কুলেশন নিয়ে কোনো ডাউট আশা করছি নেই। রোটেশন এবং সার্কুলেশনকে একত্রে বলা হয় সাইক্লোসিস। একই রকমভাবে সামগ্রিক চলনের যে অপর একটি ভাগ আবিষ্ট চলন, সেই আবিষ্ট চলনকে আমরা আরেকটি নামে ডাকতে পারি, যেটাকে বলা হয় ট্যাকটিক চলন। দেখো আবিষ্ট মানে আমি কি বললাম? যে কোনো একটা উদ্দীপকের প্রভাবে হবে। এবার সেই উদ্দীপকটা যদি আলো হয় তখন সেটাকে বলবো ফোটোট্যাকটিক। যদি সেই উদ্দীপকটা উষ্ণতা হয় সেটাকে আমরা থার্মোট্যাকটিক বলতে পারি। যদি সেই উদ্দীপকটা কোনো রাসায়নিক বস্তু হয় তখন সেটাকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন। অর্থাৎ আবিষ্ট সামগ্রিক চলন মানে হচ্ছে যখন কোনো একটা জীব বা জীবের কোনো অংশ তোমার কোনো উদ্দীপকের প্রভাবে তার সমগ্র অংশের স্থান পরিবর্তন ঘটছে, তখন সেটাকে আমরা বলবো ট্যাকটিক চলন। তো ট্যাকটিক চলনের যেমন আমরা উদাহরণ দিতে পারি ফোটোট্যাকটিকের ক্ষেত্রে, যে ভলভক্স তোমার আলোর দিকে, সূর্যালোকের যে আলো সেই সূর্যের আলোর দিকে তোমার এগিয়ে আসে এবং যার জন্য আমরা দেখতে পাই জলাশয়ের যে বর্ণ সেটা যখনই সকাল হওয়ার পর আস্তে আস্তে সেটা ঘোলাটে হয়ে যায় এবং বিকেলে সূর্যোদয়ের সময় আমরা সূর্যাস্তের সময় আমরা দেখতে পাই আস্তে আস্তে সেই জলাশয়ের জল পুনরায় স্বচ্ছ হয়ে আসে। তার কারণ বিভিন্ন শৈবাল আছে যাদের ফোটোট্যাকটিক চলন দেখা যায়। তারা যখনই সূর্যোদয় হয় তখনই সেই সূর্যের আলোর জন্য তারা জলাশয়ের ওপরে উঠে আসে। অন্যদিকে যখন তোমার সূর্যাস্ত হয় তখন ধীরে ধীরে সেই শৈবালগুলো পুনরায় আবার জলের গভীরতায় ফিরে যায়।
একই রকমভাবে আরেক রকমের ফটোট্যাকটিক চলন হচ্ছে, আরেক রকমের ট্যাকটিক চলন হচ্ছে কেমোট্যাকটিক চলন। তোমাদের সিলেবাসে এই দুটোই রয়েছে, কেমোট্যাকটিক। এবং এই কেমোট্যাকটিক চলনের উদাহরণ হিসেবে যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, তোমাদের যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে তোমার ডিম্বাণুর দিকে ধাবিত হয়, অর্থাৎ ডিম্বাণুর দিকে তাদের চলন ঘটে বা গমন ঘটে এক্ষেত্রে বলবো, কারণ সেই নির্দিষ্ট অংশটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে। তাহলে এই গেল একটা সামগ্রিক চলনের ভাগগুলো। এবং সামগ্রিক চলনে তাহলে আমরা প্রধান যে দুটো পার্ট পেলাম, একটা স্বতঃস্ফূর্ত, একটা আবিষ্ট। স্বতঃস্ফূর্তকে আমরা বলতে পারি প্রোটোপ্লাজমীয় চলন, এটা একটাই রয়েছে, এবং যেটা প্রধান দুই ভাগে ভাগ করা যায়, যেটাকে রোটেশন ও সার্কুলেশন। অন্যদিকে আবিষ্ট চলনকে আমরা বলতে পারি ট্যাকটিক চলন। এবং এই ট্যাকটিক চলনের আবার বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে প্রধান দুটো ভাগ হচ্ছে ফোটোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। ঠিক নেক্সট একই রকমভাবে তোমার যে বক্র চলন, আমি এই দিকটা মুছে দিলাম, যে বক্রচলন, সেই বক্রচলনেরও ভাগ রয়েছে। বক্রচলনকেও আমরা কি করতে পারি না, বক্রচলনকে আমরা প্রধান দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি স্বতঃস্ফূর্ত বক্রচলন, আর একটিকে বলতে পারি আবিষ্ট বক্রচলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন মানে সেখানে বক্রচলন নিজে থেকে হবে, আবিষ্ট বক্রচলন মানে সেখানে বক্রচলনটা কোনো একটা উদ্দীপকের প্রভাবে হবে। ফার্স্ট বোঝো বক্রচলন কাকে বলে। সামগ্রিক চলন মানে হচ্ছে যখন কোনো একটা জীব এক জায়গা থেকে অন্য জায়গায় সরে চলে যাচ্ছে। বক্রচলন মানে হচ্ছে সেখানে সেই জীবটা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু স্থির থাকবে, এবং স্থির থাকার পর সেই উদ্ভিদের কোথাও না কোনো অংশে আমরা দেখতে পাবো বক্রতার সৃষ্টি হচ্ছে। যেমন তুমি ভাবো গাছ স্থির আছে, মাটিতে এক জায়গায় স্থির আছে, সূর্যালোকের প্রভাবে সেদিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে গাছটার মধ্যে একটা কার্ভেচার বা একটা বক্রতার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে এক ধরনের বক্রচলন। তাহলে বক্রচলন মানে হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদ নির্দিষ্ট জায়গায় স্থির থেকে তার বিভিন্ন উদ্ভিদ অংশের মধ্যে বক্রতার সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো বক্রচলন। এবং সেই বক্রতা যদি নিজে থেকে হয় সেটাকে বলবো স্বতঃস্ফূর্ত, যদি কোনো উদ্দীপকের প্রভাবে হয় সেটাকে বলবো আবিষ্ট। যেমন স্বতঃস্ফূর্তকে আমাদের এখানে একটা ভাগ রয়েছে, সেটাকে বলা হয় প্রকরণ চলন। প্রকরণ চলনে কি দেখা যায় না, প্রকরণ চলনে দেখা যায় একটা বন চারাল উদ্ভিদের যে ত্রিফলক, তিনটে ফলক আছে, সেই ত্রিফলকের মধ্যে যে দুটো পার্শ্ব ফলক বা এই দুটোকে পত্রক বলা হয়, সেই পার্শ্ব পত্রক দুটো দেখা যায় যে কোষের রসস্ফীতির তারতম্যের জন্য নিজে থেকে ওপর নিচে ওঠানামা করে। তাহলে কোষের রসস্ফীতির তারতম্যের জন্য নিজে থেকে, এখানে কোনো উদ্দীপক নেই, কিন্তু কোষের রসস্ফীতির তারতম্যের জন্য নিজে থেকে ওঠানামা করে, এবং এই চলনকে বলা হয় প্রকরণ চলন, যেটা দেখা যায় বন চারাল উদ্ভিদ বা ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বা আমরা বলতে পারি ডেসমোডিয়াম নামক প্লান্টে। এবং এটাও মনে রাখো, বন চারাল এবং লজ্জাবতীতে আচার্য জগদীশ চন্দ্র বোস উদ্ভিদের যে প্রাণ আছে, উদ্ভিদের যে সংবেদনশীলতা, সেটা কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু আবিষ্কার করেন। ক্লিয়ার? তো প্রকরণ চলন দেখা যায় কার, বন চারাল বা ডেসমোডিয়াম বা তোমার ভারতীয় টেলিগ্রাফ প্লান্টে। সেখানে কি হয় না, দুটো পার্শ্ব পত্রকের উপর নিচে ওঠানামা করে, এবং কেন করে, কোষের রসস্ফীতির তারতম্যের জন্য। ক্লিয়ার? একই রকমভাবে বক্রচলনের যে আবিষ্ট বক্রচলন, সেটাকে আমরা প্রধান দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ট্রপিক চলন, আর একটিকে বলা হয় ন্যাস্টিক চলন। ট্রপিক চলন কাকে বলবো না, ট্রপিক চলন হচ্ছে যখন কোনো উদ্ভিদের বক্রচলন বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। অর্থাৎ উদ্ভিদের বক্রতার সৃষ্টি হচ্ছে অন দ্য বেসিস অফ হোয়াট, যখন কোন দিক থেকে উদ্দীপনাটা আসছে বা কোন দিক থেকে উদ্দীপকটা আসছে তার উপর ভিত্তি করে। অন্যদিকে ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতার উপর ভিত্তি করে। এখানে কোন দিক থেকে উদ্দীপকটা আসছে সেই অনুযায়ী হবে না, উদ্দীপকের তীব্রতা কতটা তার উপর ভিত্তি করে এখানে চলন করবে। একটু ব্যাপারটা বোঝা যাক। যেমন ট্রপিক চলন হচ্ছে কি, যে যখন কোনো উদ্ভিদের বক্রচলন ঘটছে, উদ্ভিদের তোমার মধ্যে আগত বা উদ্ভিদের উপর আগত যে বহিস্থ উদ্দীপক, সেই বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে। যেমন আলো যেদিক থেকে আসছে সেই দিকে উদ্ভিদটা বেঁকে যাচ্ছে, যেমন জল যেদিকে আছে উদ্ভিদের মূল সেই দিকে চলে যাচ্ছে, যেমন অভিকর্ষ যেদিকে টানছে উদ্ভিদের মূল সেই দিকে বৃদ্ধি পাচ্ছে। দিস ইজ ট্রপিক চলন। তাহলে ট্রপিক চলন আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ট্রপিক চলনকে
এক নাম্বার হচ্ছে ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন মানে উদ্ভিদের এই যে কাণ্ড বা শাখা প্রশাখা, সেটা উদ্ভিদের যে কাণ্ড শাখা প্রশাখা যেটা আলোর দিকে বেঁকে যাচ্ছে, সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। যেমন উদ্ভিদের মূল জলের দিকে ধাবিত হচ্ছে, সেটাকে বলবো আমরা হাইড্রোট্রপিক চলন, জলাকর্ষী বা জলের দিকে যাচ্ছে। অন্যদিকে যেটা অভিকর্ষে, পৃথিবী তো টানছে প্রতিটা বস্তুকে, অভিকর্ষের দিকে উদ্ভিদের মূল বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে অভিকর্ষের বিপরীত দিকে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের চলনকে আমরা বলবো জিওট্রপিক চলন। ক্লিয়ার? তাহলে আমরা ট্রপিক চলনের প্রধান তিনটে ভাগ সম্বন্ধে আলোচনা করলাম। কোনো ডাউট আশা করি নেই, থাকলে কমেন্ট সেকশনে জানাও। একই রকমভাবে ন্যাস্টিক চলনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ন্যাস্টিক চলন মানে আমি বললাম যে এক্ষেত্রে উদ্দীপকটা কোন দিক থেকে আসছে সেটা ম্যাটার করে না, এক্ষেত্রে উদ্দীপকটা কতটা তীব্রতা তার। মানে তুমি ভাবো লজ্জাবতীর পাতা, তাকে তুমি টাচ করছো, পাতাটা মুদে যাচ্ছে, কিন্তু হাওয়া দিলে কি পাতাটা মুদে যাচ্ছে? উত্তর হচ্ছে না। কতটা জোরে হাওয়া দিলে তবে মুদবে, মুদবে মানে হচ্ছে বুঝে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যেখানে উদ্দীপকটা আমি যদি ফর এক্সাম্পল কারোর গায়ে যদি আমি টাচ করলাম, বা আমি এখানে টাচ করলাম, আমি যদি আস্তে করে টাচ করি আমার লাগছে না, আমি জোরে টাচ করছি লাগছে। তাহলে এখানে উদ্দীপকের তীব্রতাটা গুরুত্বপূর্ণ, আমি কোন দিক থেকে মারছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার লাগছে। ক্লিয়ার? একই রকমভাবে ন্যাস্টিক চলনেও তাই, যে সেখানে উদ্দীপকের তীব্রতাটা গুরুত্বপূর্ণ, উদ্দীপকটা কোন দিক থেকে আসছে সেটা ম্যাটার করে না। এবং এই উদ্দীপকের তীব্রতার উপর ভিত্তি করে আমরা ন্যাস্টিককেও বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন ফোটোন্যাস্টিক চলন। তুমি ভাবো সূর্যমুখী ফুল, সেখানে আলোর যদি তীব্রতা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সূর্যমুখী ফুল ফুটবে না, কুড়ি অবস্থাতেই থাকবে, সেদিন যদি ভালো সূর্য না ওঠে তো। সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক অর্থাৎ আলোর তীব্রতা। দু নাম্বার হচ্ছে থার্মোন্যাস্টি, থার্মোন্যাস্টি বা ন্যাস্টিক, থার্মোন্যাস্টি বা ন্যাস্টিক। তো থার্মোন্যাস্টি চলন কার দেখা যায়? যেমন টিউলিপ ফুল। তুমি ভাবো সেখানে যদি সূর্যের আলোর তীব্রতা আছে, কিন্তু সেই সূর্যের আলোর যদি উত্তাপ ভালো না থাকে, ক্লিয়ার, তখন সেটাকে, যেমন তুমি ভাবো শীতকালে সূর্যের আলো তো ওঠে, তীব্রতা থাকলেও কিন্তু তার উত্তাপ খুব একটা থাকে না। তার কারণ তীব্রতা মানে ইন্টেন্সিটি, মানে তুমি ভাবো সেখানে সূর্য রশ্মি তো আসছে কিন্তু তাতে প্রচুর পরিমাণে হিট বা তাপ উৎপন্ন হচ্ছে না, এবং সেটা থার্মোন্যাস্টি চলনের উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল। একই রকমভাবে আমরা বলতে পারি তিন নাম্বার, সেটা হচ্ছে সিজমোন্যাস্টি। সিজমোন্যাস্টিক চলন বা সিজমোন্যাস্টি চলন দেখা যায়, আমি বললাম লজ্জাবতী গাছে, যেটাকে ঘর্ষণ বা চাপের ফলে কোনো একটা উদ্ভিদের যদি চলন ঘটে, যেমন লজ্জাবতী পাতায় যদি স্পর্শ করো পাতাগুলো মুদে যাচ্ছে বা বুঝে যাচ্ছে, এটা হচ্ছে সিজমোন্যাস্টি চলনের উদাহরণ। এবং আরেকটি ভাগ হচ্ছে তোমার কেমোন্যাস্টি। কেমোন্যাস্টি চলনের ভাগ। কেমোন্যাস্টি চলন কাকে বলবে? না, যখন কোনো রাসায়নিক পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, বা তখন তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। যেমন এটা দেখা যায় তোমার বিভিন্ন যে পতঙ্গভুক উদ্ভিদ, যেমন কলসপত্রী, যেমন সূর্য শিশির, যেমন ডায়নিয়া প্রভৃতি, ড্রসেরা যেগুলো আর কি বললাম, তো সেই বিভিন্ন উদ্ভিদের এই যে পতঙ্গভুক যে বিভিন্ন উদ্ভিদ, তাদের পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র তাদের কোষশিকাগুলো পরস্পর গুটিয়ে যাচ্ছে, এবং পতঙ্গের মধ্যে আছে কি? প্রোটিন। কেন ওরা খাচ্ছে? কারণ ওরা যে মাটিতে জন্মাচ্ছে সেখানে নাইট্রোজেনের প্রচুর অভাব, তার ফলে নাইট্রোজেনের অভাব মেটানোর জন্য তারা পতঙ্গ দেহ ভক্ষণ করে, কারণ প্রোটিনের মধ্যে প্রচুর নাইট্রোজেন রয়েছে। এবং এই পতঙ্গ উদ্ভিদের এটা কেমোন্যাস্টিক চলন দেখা যায়। তাহলে এইটা গেল পুরো উদ্ভিদের চলনের যে বিভিন্ন ভাগ সেটা। এবং এছাড়াও এখান থেকে বেশ কিছু প্রশ্ন দিতে পারে, যেমন ধরো দিল যে নিকটিন্যাস্টি চলন কি? নিকটিন্যাস্টি চলন হচ্ছে যখন কোনো উদ্ভিদের চলন আলোর তীব্রতা এবং উষ্ণতা উভয়ের উপর ভিত্তি করে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন তাকে আমরা বলবো নিকটিন্যাস্টি চলন। এবং সেক্ষেত্রে কি আলোর তীব্রতাও গুরুত্বপূর্ণ, মানে আলোর তীব্রতা মানে ফোটো, একই রকমভাবে থার্মো অর্থাৎ উষ্ণতাও গুরুত্বপূর্ণ, তখন সেটাকে আমরা বলবো নিকটিন্যাস্টি চলন দেখা যায় আমরুল গাছে, আমরুলের পাতায়। ঠিক আছে, আমরুল মানে তুমি বুঝতে পারছো যেগুলোকে আমরা অনেক সময় শুশুনি শাক বলে খেয়ে ফেলি, সেই আমরুল শাকে বলতে পারি আমরা, শাক তো বলবো না কারণ শাক হিসেবে আমরা আমরুল খাই না, আমরুল পাতায় আমরা দেখতে পাই, সেক্ষেত্রে দেখা যায় নিকটিন্যাস্টি চলন। তো এইগুলো থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, আশা করছি কোনো অসুবিধা নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে ফোটোট্রপিক চলন, এই ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে
প্রতিকূল ফটোট্রপিক, অনুকূল ফটোট্রপিক চলন কার দেখা যায় সেগুলো একটু ভালো করে খেয়াল রেখো। একই রকমভাবে জিওট্রপিক চলন জেনারেলি আমরা দেখতে পাই উদ্ভিদের মূল মাটির দিকে অগ্রসর হয়, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে প্রতিকূল জিওট্রপিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম। প্রতিকূল জিওট্রপিক মানে উদ্ভিদের মূলটা মাটির দিকে না গিয়ে মাটির বিপরীত দিকে যাচ্ছে। তোমার পরীক্ষার হলে হয়তো ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে যে ভাই কি হতে পারে, আমার তো মনেই আসছে না, কিন্তু সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন যে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে সেই ম্যানগ্রোভ উদ্ভিদের। তার কারণ ম্যানগ্রোভ উদ্ভিদরা বসবাস করে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায়, তাদের জল রয়েছে কিন্তু সেই জল গ্রহণ করতে পারে না, তার কারণ প্রচুর লবণ রয়েছে। এবং সেই উদ্ভিদের মূলের বেঁচে থাকার জন্য, শ্বসনের জন্য তাদেরও তো অক্সিজেনের প্রয়োজন। সেই জন্য উদ্ভিদের কিছু শাখামূল অভিকর্ষের বিপরীত দিকে উপরে উঠে চলে আসে, যাদেরকে বলা হয় শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এবং এটা অবশ্যই অভিযোজনের ফলে হয়েছে, কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেয়। তো সেই জন্য এইগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে খেয়াল রেখো। এখন চলে আসি উদ্ভিদ হরমোন সম্বন্ধে। আজকে আমরা উদ্ভিদের যে পার্ট রয়েছে এই চ্যাপ্টারে, সেই উদ্ভিদের পার্টটিকে আমরা কমপ্লিট করব। আশা করছি তোমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, একদম যদি নতুন হও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও। ক্লিয়ার? তাহলে এখন আমরা আসি উদ্ভিদ হরমোন। হরমোন কথার আগে আমি বারবার বলবো, এখানে বিজ্ঞানী দুটোর নাম তোমাদের খেয়াল রাখতে হবে যারা হরমোন আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? নাম মনে পড়ছে কি? স্টার্লিং ও বেলিস। ক্লিয়ার? এবং কত সাল? 1905। এবং কোথা থেকে এসেছিল হরমোন শব্দটা? হরম্যাও থেকে এসেছিল, যার অর্থ হচ্ছে উত্তেজিত করা। ক্লিয়ার? এবং এখানে উদ্ভিদ হরমোন প্রধানত তোমাদের তিনটে রয়েছে। একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে জিব্বেরেলিন, আর একটি হচ্ছে সাইটোকাইনিন। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। উদ্ভিদ হরমোনের প্রধান দুটো কিংবা তিনটে বৈশিষ্ট্য অবশ্যই পরীক্ষার হলে করে যেও। কোথায় উৎপন্ন হয়, কি ধরনের নেচার, কোথায় গিয়ে কাজ করে, সেগুলো একটু ভালো করে যেও, যে উদ্ভিদের হরমোনের বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার এই উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে প্রধান যে অক্সিন, এই অক্সিন হরমোন উৎপন্ন হয় কোথায়? উদ্ভিদের অগ্রস্থ অংশে, অর্থাৎ একদম টপ অংশে। এবং এই অক্সিন হরমোন কোথা থেকে, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়? না, অক্সিন হরমোন উৎপন্ন হয় ট্রিপ্টোফান বা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে এই অক্সিন হরমোন উৎপন্ন হয়, এবং যেটা হচ্ছে একটি তোমার নাইট্রোজেন যুক্ত আম্লিক হরমোন। নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন হরমোন। এবং এই অক্সিন হরমোন তোমাকে রাসায়নিক সংকেতগুলো প্রতিটা হরমোনের একটু করে রেখো। রাসায়নিক সংকেত অক্সিনের কি, জিব্বেরেলিনের কি, সাইটোকাইনিনের কি, কিচ্ছু নেই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে, জিব্বেরেলিনের নাইট্রোজেনও নেই। ক্লিয়ার? এবং কতগুলো রয়েছে সেগুলো একটু নাম্বারগুলো খেয়াল রেখো। যেমন এখানে অক্সিজেনের কার্বন রয়েছে তোমার দেখবে C9 আই থিঙ্ক, হাইড্রোজেন রয়েছে 10টা, এরকম C10H9। তো এরকম রাসায়নিক সংকেতগুলো একটু মনে রেখো। অক্সিনের যে প্রধান প্রিকারসার বললাম বা যেখান থেকে অক্সিন হরমোন উৎপন্ন হয় সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। এবং এই অক্সিনের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমি ভালো করে বলছি সেগুলো হাইলাইট করে দিচ্ছি, এবং সেগুলো ভালো করে যেও। অক্সিন হরমোনের ক্ষেত্রে অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্স। না কি করে? অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, পরিবর্তে পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। এই ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। অন্যদিকে সাইটোকাইনিন হরমোন অগ্রস্থ প্রকটতায় বাধা দেয়, পার্শ্বস্থ প্রকটতা মানে পার্শ্বমুকুলের বৃদ্ধি। তোমরা দেখবে যে কোনো গাছের ডগ ছেটে দিলে আশেপাশে মানে ওই জায়গাটা থেকে দুই সাইডে দুটো শাখা বেরোচ্ছে, তাহলে কে ওই শাখা বেরোতে সাহায্য করছে? সাইটোকাইনিন। এবং ওই অগ্রমুকুলটা যখন তুমি কাটছো না, সেই ডগটার বৃদ্ধিতে সাহায্য করছে কে? অক্সিন। অর্থাৎ অগ্রস্থ প্রকটতায় সাহায্য করছে অক্সিন, অগ্রস্থ প্রকটতায় বাধা দিচ্ছে সাইটোকাইনিন। পার্শ্বস্থ প্রকটতা বা আমরা বলতে পারি পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করছে কে? সাইটোকাইনিন। পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দিচ্ছে কে? অক্সিন। খেয়াল রেখো, কিন্তু ভালো করে ধাতস্থভাবে বোঝো ব্যাপারগুলো। তাহলে অগ্রস্থ প্রকটতা গেল। 3 নাম্বার হচ্ছে কোষের বৃদ্ধি। অক্সিন কি করে? কোষের বৃদ্ধি ঘটায়, তার ফলে উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটে। এটা খেয়াল রাখো। 4 নাম্বার হচ্ছে পার্থেনোকার্পি।
পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি না, পার্থেনোকার্পি মানে হচ্ছে যখন তুমি অক্সিন হরমোন প্রয়োগ করছো কোনো একটা উদ্ভিদের নিষেক ছাড়া মানে পরাগরেণু আসছেই না, ফুলের যে ডিম্বাশয় সেই ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে নিষেক ছাড়াই বা নিষেক ব্যতি রেখেই কৃত্রিম অক্সিন বা অক্সিন হরমোন প্রয়োগের মাধ্যমে ডিম্বাশয় থেকে ফলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? পার্থেনোকার্পি। এবং এই পার্থেনোকার্পিতে কিন্তু অক্সিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আরেকটা যেটা করে রাখবে সেটা হচ্ছে কৃত্রিম অক্সিন। আমরা যে কৃত্রিম হরমোনগুলো পাই, কৃত্রিম হরমোন মানে হচ্ছে যারা প্রকৃতিতে থাকে না, পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, কিন্তু যারা প্রাকৃতিক হরমোনের মতোই কিন্তু তোমার কাজ করে, তাদেরকে আমরা বলবো কৃত্রিম হরমোন। এবং এই কৃত্রিম হরমোনগুলোর মধ্যে প্রধান হচ্ছে আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএএ, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আইপিএ, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। এইগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। 2,4-D আগাছানাশক, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে MCPA মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে এই কটা যে কৃত্রিম হরমোন, এই 2,4-D আর MCPA, এটি দুটো কিন্তু আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোনের দুটি প্রয়োগ লেখো। তাহলে তোমাকে এটা একটা লিখতে হবে, এটা একটা লিখতে হবে, একটা 2,4-D, একটা MCPA। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবং দেখো আমি নামে বারবার একটা কথা ইউজ করছি, অক্সিন হরমোন মানেই কোন গ্রুপ? ইন্ডোল গ্রুপ। ইন্ডোল গ্রুপ। তাহলে ইন্ডোল গ্রুপ রয়েছে কোন হরমোনে? অক্সিন হরমোনে। প্রাকৃতিক অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? IAA। পুরো কথা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। জিবরেলিন থেকে আসি, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন নেই। আর নাইট্রোজেন নেই মানেই যে ক্ষারীয় তা কিন্তু নয়, এটা খেয়াল রেখো, ঠিক আছে? নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন, এবং যার রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড বা GA। জিব্বেরেলিক অ্যাসিড, সব থেকে বেশি জিব্বেরেলিক অ্যাসিডের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে GA3 জিব্বেরেলিক অ্যাসিড। এবং এই জিব্বেরেলিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? বীজে আমরা অধিকাংশ যে বীজ রয়েছে সেই অধিকাংশ বীজ আমরা অঙ্কুরিত বীজ, সেখানে পাবো জিব্বেরেলিন। জিব্বেরেলিনের কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ, অঙ্কুরোদ্গম ঘটায়, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়, জার্মিনেশনে সাহায্য করে। 2 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, মুকুলের পরিস্ফুরণ ঘটায়, অর্থাৎ মুকুলেরও কি করে? সুপ্ত দশা ভঙ্গ করে, এবং সেই মুকুল থেকে ফুল হয় এবং তারপর সেখান থেকে ফল হয়। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা জিনিস জিব্বেরেলিনের ক্ষেত্রে সেটা হচ্ছে বোল্টিং। বোল্টিং কি না, জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের, মনে করো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদটার আমি এখানে কটা পর্বমধ্য দেখিয়েছি, দেখো এটা একটা পর্বমধ্য, এটা একটা পর্বমধ্য, আমি এখানে 3টে পাতা দেখিয়েছি, তাই 2টো পর্বমধ্য আমি ধরে নিচ্ছি। তাহলে পর্বমধ্য মানে 2টো পর্বের মধ্যবর্তী অংশ। আর পর্ব কাকে বলে? যেখান থেকে শাখা বা ফুল বা তোমার পাতার সৃষ্টি হয়, সেটাই তো পর্ব, তাই তো? তাহলে এই যে 2টো পর্ব, সেই 2টো পর্বের মধ্যবর্তী অংশকে বলে পর্বমধ্য। তো জিব্বেরেলিন কি করে? পর্বমধ্যের সংখ্যা বাড়ায় না। 2টো পর্বমধ্য দেখিয়েছি, এই 2টোই পর্বমধ্য রইবে, কিন্তু যদি আমি জিব্বেরেলিন প্রয়োগ করি দেখবো গাছটা বড় হয়ে গেছে। কেন বড় হয়ে গেছে? না, গাছের পর্বমধ্য 2টো কি হয়ে গেছে? লম্বায় বেড়ে গেছে, দৈর্ঘ্যে বেড়ে গেছে। সেই জন্য এটাকে বলা হয় বোল্টিং। যে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে উদ্ভিদের পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানোকে বলা হয় বোল্টিং। এই বোল্টিংয়ে সাহায্য করে কিন্তু জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড। ক্লিয়ার? এবং এই অ্যান্টি জিব্বেরেলিন বলে কোন হরমোনকে? অ্যান্টি জিব্বেরেলিন মানে জিব্বেরেলিনের বিপরীতে কাজ করে কে? ABA, অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি জিব্বেরেলিন, যে জিব্বেরেলিনের বিপরীতে কাজ করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে একটা কি, এবং এখানে হ্যাঁ, জিব্বেরেলিনের ক্ষেত্রে যে গ্রুপটা থাকে,
জিব্বেরেলিনের ক্ষেত্রে যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে টার্পিনয়েড। পরীক্ষায় প্রশ্ন দেয় টার্পিনয়েড গ্রুপযুক্ত উদ্ভিদ হরমোন কোনটি? উত্তর হবে জিব্বেরেলিন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সাইটোকাইনিন। সেই সাইটোকাইনিন হচ্ছে কি? সাইটোকাইনিন হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারীয়, এটা কিন্তু একমাত্র ক্ষারীয় উদ্ভিদ হরমোন, এবং যেটা কি গ্রুপ থাকে? পিউরিন। পিউরিন ক্ষার থাকে। এবং আমরা দেখবে ডিএনএর গঠনে পড়েছিলাম পিউরিন অ্যান্ড পিরিমিডিন। তাহলে পিউরিনে আমরা দেখেছিলাম অ্যাডিনিন গুয়ানিন। যাই হোক, আমরা সেসবে যাচ্ছি না। সাইটোকাইনিন হচ্ছে একটা পিউরিন গ্রুপ যুক্ত বা ক্ষারীয় হচ্ছে একটি তোমার উদ্ভিদ হরমোন, যেটার প্রধান কাজ হিসেবে আমরা বলতে পারি 1 নাম্বার রিচমন্ড ও ল্যাং এফেক্ট, বা ল্যাং বলতে পারি, ল্যাং এফেক্ট কি করে না? সাইটোকাইনিন উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধ করে এবং পত্রের অকাল মোচন, অকালে যে পাতা ঝরে যাচ্ছে সেই পত্রের অকাল মোচন রোধ করে। যেমন আমাদেরও যদি অকালে চুল ঝরে যায়, টাক সৃষ্টি হয়, তো আমাদেরও যদি এরকম কোনো হরমোন পাওয়া যেত যে পুশ করে দিলাম আর আমাদের অকাল মোচন বন্ধ হয়ে গেল, তাহলে খুব ভালো হতো। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেটা সম্ভব। সাইটোকাইনিন স্প্রে করে দাও, উদ্ভিদের অকাল মোচন, পত্রের অকাল মোচন সেটা রোধ হয়ে যাবে। এবং এটাকে ফার্স্ট আবিষ্কার করে রিচমন্ড ও ল্যাং বিজ্ঞানী, সেই জন্য এটাকে বলা হয় রিচমন্ড ও ল্যাং এফেক্ট। ক্লিয়ার? এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনে সাহায্য করে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হবে, এই কোষ বিভাজনেও সাহায্য করে কিন্তু সাইটোকাইনিন। এছাড়া আর কি গুরুত্বপূর্ণ সাইটোকাইনিনের ক্ষেত্রে? সাইটোকাইনিনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় জরা, বার্ধক্য বা জরা রোধ করে। বার্ধক্য বা জরা রোধ করে সেই হরমোনটাও হচ্ছে কিন্তু সাইটোকাইনিন। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে জিব্বেরেলিন, অক্সিন ও সাইটোকাইনিনের মধ্যে দুটো সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য। ক্লিয়ার? নেক্সট, এই তিনটে হরমোন ছাড়াও বেশ কিছু হরমোন রয়েছে যেগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার। কি কি হরমোন যেগুলো তোমাদের পরীক্ষার সাপেক্ষে গুরুত্বপূর্ণ? কোন কোন হরমোনগুলো আমি বলছি, একটু খেয়াল রাখো। 1 নাম্বার যে হরমোন সেটা হচ্ছে ইথিলিন, এই হরমোনটার সম্বন্ধে একটু জেনে রাখা দরকার। 2 নাম্বার যে হরমোন তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে ABA, বা যেটাকে বলা হয় অ্যাবসিসিক বা সাইসিক, আমি সিসিকই বললাম এখানে, অ্যাবসিসিক অ্যাসিড। আর একটি হচ্ছে প্রকল্পিত হরমোন। ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড অ্যান্ড প্রকল্পিত হরমোন। দেখো কি জিনিস সেগুলো। ইথিলিন সম্বন্ধে তোমাদের যেটা জেনে রাখা উচিত এটা হচ্ছে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, গ্যাসীয় উদ্ভিদ হরমোন। এবং যার জন্য দেখবে কোনো একটা ফলকে, পাকা ফলকে যদি তুমি রেখে দাও, দেখবে তার আশেপাশের ফলগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে। যেমন তুমি একটা কলার কাঁদিতে একটা কলা যদি পেকে যায়, আশেপাশের কলাগুলোও পেকে যাবে। একই রকমভাবে তোমাদের ক্লাসে একটা ছেলে যদি পেকে যায়, আশেপাশের ছেলেও পেকে যাবে, এবং সেখানে কিন্তু ইথিলিন নয়, সেখানে অন্য গ্যাস রিলিজ হচ্ছে, তাই তো? তো ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, এবং এ কি করে? বার্ধক্য ঘটায়, বার্ধক্য ঘটায়। তার কারণ কি? ফল পেকে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, ছেলে পেকে যাচ্ছে, বুড়ো বুড়ো জ্ঞান, সেই জন্য আমরা কি বলছি? বার্ধক্য ঘটায়। অ্যাবসাইসিক অ্যাসিড, এটাকে কি বলা হয়? একটু আগেই বললাম, অ্যান্টি জিব্বেরেলিন, অর্থাৎ জিব্বেরেলিনের বিপরীতে কাজ করে। শুধু জিব্বেরেলিনেরই বিপরীতে কাজ করে না তা নয়, সাইটোকাইনিনেরও বিপরীতে কাজ করে। কি করে? বার্ধক্য ত্বরান্বিত করে, বার্ধক্য ত্বরান্বিত করে। আর কি করে? পত্রের মানে পাতার অকাল মোচন ঘটায়। রোধ করছিল কে? সাইটোকাইনিন। ঘটাচ্ছে কে? অ্যাবসাইসিক অ্যাসিড। দুজনই আছে। তুমি ভাবো, তোমার মনের মধ্যে যেমন ভালো মন আর খারাপ মন দুটোই আছে, এবার যে শক্তিশালী হবে সে জয়ী হবে। একই রকম উদ্ভিদের মধ্যে কিন্তু ভাবো অ্যাবসাইসিক অ্যাসিডও আছে, জিব্বেরেলিনও আছে, বা সাইটোকাইনিনও আছে, কিন্তু যার লেভেল বেশি হবে, যার ঘনত্ব বেশি হবে, সে বেশি কাজ করবে। অর্থাৎ যদি কোনো একটা উদ্ভিদের মধ্যে AB এর ঘনত্ব বেড়ে যায়, তখন সেখানে কি হবে? পত্রের অকাল মোচন ঘটে যাবে।
ক্লিয়ার? জেনারেলি সুস্থ স্বাভাবিক উদ্ভিদে এর পরিমাণ অবশ্যই কম থাকে, যার জন্যই পত্রের অকাল মোচন হয় না। এবং বিভিন্ন কারণ ফ্যাক্টর রয়েছে যার জন্য কিন্তু অকাল মোচন ঘটতে পারে। ক্লিয়ার? এবং আরেকটি যেটা, সেটা হচ্ছে প্রকল্পিত উদ্ভিদ হরমোন। প্রকল্পিত উদ্ভিদ হরমোন মানে হচ্ছে সেই উদ্ভিদ হরমোন মনে করা হয় এই ঘটনাটা করছে, কিন্তু এখনো বাস্তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেমন মনে করো তোমাদের ক্লাসে রাম নামক ছেলেটা খুব দুষ্টু, সে কি করে, যে কোনো খারাপ কাজে সেই যুক্ত। তাহলে কি, যখনই এবার রাম যদি সেই কাজটা নাও করে থাকে, মনে করা হয় যে রাম সেই কাজটা নিশ্চয় করেছে, হ্যাঁ, ওই কোনো কিছু ভেঙেছে মানে রামই করে থাকতে পারে। ক্লিয়ার? একই রকমভাবে প্রকল্পিত উদ্ভিদ হরমোন মানে হচ্ছে যাদের বাস্তবে অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু মনে করা হয় এই একটা হরমোন রয়েছে যেটা কাজ করতে পারে, যদিও পরবর্তীকালে দেখা গেছে এগুলো অন্য জিনিস। তো যাই হোক, প্রকল্পিত হরমোনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1 নাম্বার ফ্লোরিজেন। ফ্লোরিজেন ফ্লোরিজেন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। 2 নাম্বার ভার্নালিন। ভার্নালিন হচ্ছে তোমার বাসন্তীকরণে সাহায্য করে। বাসন্তীকরণ মানে হচ্ছে তোমার ভার্নালাইজেশন, যেটাকে বলা হয়, বাংলায় বলে বাসন্তীকরণ। তো ভার্নালাইজেশন মানে হচ্ছে কম উষ্ণতা প্রয়োগ করে কোনো একটা উদ্ভিদের যে সময়ে ফুল হওয়ার কথা তার আগেই আমরা কি করে দিচ্ছি, ফুল ফুটিয়ে দিচ্ছি, সেই ঘটনাটাকে বলা হয় ভার্নালাইজেশন। এবং সেক্ষেত্রে সাহায্যকারী প্রধান হরমোন ভার্নালিন। আমরা অন্যান্য ক্লাসে বা অন্য ক্লাসে আলোচনা করবো এই ভার্নালাইজেশন, এগুলো নিয়ে। এখন ক্লাসটা নইলে লেন্দি হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের এই পুরো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চ্যানেলে যদি একদম নতুন হও, যদি চ্যানেলটিকে তোমার ভালোবাসতে মন হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিটা ভিডিওর প্রথম একদম নোটিফিকেশনটা তোমার কাছে গিয়েই পৌঁছায়। এবং তুমি অবশ্যই ভিডিওটা দেখবে যে কি রয়েছে সেই বিষয়বস্তু তোমার প্রয়োজন বোধ হলে। এবং যদি এই পুরো ক্লাস নিয়ে কোনো ডাউট থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন নেই। মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল হোক, এটাই আমি আশা করছি তুমি খুব ভালো প্রস্তুতি নিচ্ছ, যার জন্য এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং টাটা, বাই বাই।